নমস্কার, গল্পের কোলাহলের ৭৭ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার নির্ঝর। এই ঘটনাটি ঘটেছিল নির্ঝরের জেঠুর বন্ধু হৃদয়মোহন চ্যাটার্জির সাথে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারুর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com-এ। নিচে ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। এটায় অনেক মোটিভেশন পাবো আমরা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে। নতুন সত্যি অলৌকিক ঘটনা বা গল্প মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। নির্ঝর যেমনভাবে লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম নির্ঝর। আমি এই চ্যানেলের একজন নতুন সাবস্ক্রাইবার বলতে পারো। খুব রিসেন্টলি তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করেছি, তবে প্রথম থেকে প্রায় সব ঘটনাগুলোই আমার শোনা হয়ে গেছে। এই ভৌতিক ঘটনা যে এত লোকের সাথে ঘটেছে এগুলো খুবই সাংঘাতিক। আমি এখনো অবধি এই এক্সপিরিয়েন্সের মুখোমুখি হইনি, হলে জানি না কি করব। কিন্তু ছোট থেকেই আমি আমার বাড়ির অনেক সদস্যের মুখ থেকেই নানা ধরনের ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছি, যা বাস্তবেই তাদের সাথে ঘটেছিল। আজকের এই ঘটনা যেটা এখন আমি লিখতে চলেছি সেটা আমার পরিবারের এক সদস্য, মানে আমার জেঠুর খুব কাছের এক বন্ধুর থেকে শোনা। তার সাথেই এই ঘটনাটা ঘটেছিল। অনেক ঘটনাই আমি শুনেছি, তবে এটা খুবই অন্য রকমের। তাই আমি ভাবলাম যে তোমার চ্যানেলে তো নানা রকমের ঘটনা সবাই পাঠায়, আমিও এটা লিখি। ঘটনাটি ঠিক কতটা রহস্যময় ছিল সেটা যখন সবাই শুনবে তখন তারা বুঝতে পারবে। দাদা, আমার বাড়ি এক গ্রামে। সেই গ্রাম এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক উন্নতি করেছে। মফস্বল এলাকার মতো কিছুটা গড়ে উঠেছে। আমার স্কুল কলেজ সবই গ্রামেই ছিল। আমার বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। কাকা জেঠু পিসি দাদু ঠাকুমা নিয়ে বিশাল এক সংসার। পড়াশুনো শেষ করে আমি চাকরি খুঁজি শহরে। চাকরি পাওয়ার পর আমি কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। আমার সাথে আরও দুজন ছেলে থাকে যারা আমার সাথে ওই অফিসেই চাকরি করে। এই ঘটনাটা ঘটেছিল যখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তাই ঠিকমতো বুঝতে পারিনি ব্যাপারটা। পরে জেঠুকে জিজ্ঞাসা করাতে সে আবার আমায় সবটা বলেছিল। আমার জেঠুর নামটা আমি গোপন রাখছি। জেঠু গ্রামের স্কুলের মাস্টার ছিল, আর জেঠুর দুজন খুব ভালো বন্ধু ছিল। তাদের মধ্যে একজনের নাম হৃদয়মোহন চ্যাটার্জি। আমি মোহন জেঠু বলেই তাকে ডাকি। সে নাকি সংস্কৃততে মাস্টার্স করে চাকরির আশায় আর না থেকে পুজো করাটাকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছিল। বহু বছর ধরে মোহন জেঠু আমাদের গ্রাম ছাড়াও আশেপাশের বহু গ্রামে বিভিন্ন পুজো শ্রাদ্ধ বিয়ে পৈতে নানা রকমের ধর্মীয় কাজে পৌরোহিত্য করত। এই করেই সবার মুখে মোহন জেঠুর নাম ছড়িয়ে পড়েছিল। লোকেও খুব ভালোবাসে তাকে, সম্মানও করে। এখন বয়স হয়ে গেছে, তাই আর অত পারে না। মোহন জেঠু খুবই সাহসী মানুষ। অনেক রাত অবধি সব কাজ মিটিয়ে সে শ্মশানের পাশ দিয়ে একা সাইকেল চালিয়ে ফিরত। কোনো কালেই তার শরীরে ভয় বলতে কিছু ছিল না। শুধু এই ঘটনাটা মোহন জেঠুকে একটু কাবু করেছিল। মোহন জেঠুর একটা গুণ আছে, সে খুব পরোপকারী মানুষ। যখন যার যা সাহায্য লাগে মোহন জেঠু সব সময় চেষ্টা করে তা পূরণ করার।
মাসটা তখন বৈশাখ মাস। একদিন দুপুরে মোহন জেঠু ঘুমোচ্ছে। হঠাৎ বাইরে থেকে একজনের গলা পাওয়া গেল। মোহন জেঠুর নাম করেই সে ডাকছে, কিন্তু জেঠুর সেই ডাকে কোনো ভ্রুক্ষেপ নেই। জেঠিমা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখে দরজার সামনে এক মাঝবয়সী ছেলে দাঁড়িয়ে আছে। কি দরকারে এসেছে জেঠিমা জানতে চাইল। তখন ওই ছেলেটি বলল যে সে পাশের গ্রাম থেকে এসেছে মোহন জেঠুকে একটা বাড়িতে শ্রাদ্ধর কাজ করার জন্য খবর দিতে, যেন সেদিন বিকেলে ওই গ্রামে গিয়ে নিধিরাম মুখার্জির বাড়ি খোঁজ করে সেখানে যায়। ওই নিধিরাম বাবুই গতকাল মারা গেছেন, তাই তাদের বাড়ির লোক শ্রাদ্ধ শান্তির কাজের জন্য পুরোহিত খুঁজছে। এই বলেই ছেলেটি হাঁটা শুরু করলো। জেঠিমা একটু চিৎকার করেই জিজ্ঞাসা করলো যে ওর নাম কি। মোহন জেঠুকে তো বোঝাতে হবে যে কে এসেছিল। ছেলেটি হেসে বলল, রাজু। কথাটা বলে ছেলেটি চলে গেল। মোহন জেঠু ঘুম থেকে ওঠার পর জেঠিমা সব বলে। তখন মোহন জেঠু বলে যে রাজু হচ্ছে পাশের গ্রামের এক চাষির ছেলে। ওরা খুবই গরিব, তবে ছেলেটি পড়াশোনায় বেশ ভালো। মোহন জেঠু জেঠিমাকে এটাও বলে যে মোহন জেঠু নাকি রাজুর সাথে প্রায় দেখা করত, তবে কেন দেখা করত সেটা জেঠিমাকে বলে না। এরপর সন্ধ্যের দিকে নিধিরাম বাবুর বাড়িতে যায় মোহন জেঠু। গিয়ে দেখে সত্যিই ওনারা পুরোহিত খুঁজছিলেন। মোহন জেঠু ওদের সাথে সব কথা বলার পর বাড়ি ফিরে এলো। এরপর এলো শ্রাদ্ধের দিন। সেদিন সব মিটিয়ে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। মোহন জেঠুর মনে হলো যে এই কাজটা পাওয়ার পর রাজুকে একবারও কিছু বলা হলো না। শ্রাদ্ধের অনেক জিনিসও পেয়েছিল। কিছু জিনিস ভাবল রাজুদের বাড়িতে দিয়ে আসবে, তাতে কিছু যদি ওদের উপকার হয়। গ্রামের শ্মশান থেকে 20 মিনিটের পথ এগোলেই রাজুর বাড়ি। গ্রামের রাস্তা, শ্মশানের পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে মোহন জেঠু। ঘুটঘুটে অন্ধকার তখন চারিদিক। দূরে শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঝিঝি পোকা আর পেঁচার ডাকে গায়ে কাঁটা দিয়ে দেওয়ার অবস্থা। মোহন জেঠু শুনল শ্মশানের পাশ থেকে কেউ যেন জেঠু জেঠু বলে ডাকছে। অন্ধকারে ঠিক বুঝতে পারল না প্রথমে। তারপর সাইকেল থেকে নেমে কিছুটা ঝোপঝাড়গুলোর পাশে যেতেই দেখল রাজু অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়ে কি করছে, তাও আবার এত রাতে। জেঠু সেটা জানতে চাইল। রাজু বলল যে সে নাকি একটু শ্মশানের কাছে এসেছিল কিছুক্ষণ একা সময় কাটাতে। মনটা তার ভালো নেই। এসব কম বয়সী ছেলেদের কখন যে কি হয় জেঠুর ওসব মাথায় ঢোকে না। জেঠু বলল যে নিধিরামবাবুর কাজ করেই সে ফিরছে। কিছু জিনিস রাজুকেই দিতে যাচ্ছিল তার বাড়িতে। রাজু বলল, আর কত উপকার করবে, ঋণ তো বেড়েই চলেছে, আর শোধ করার সময়ও শেষ হয়ে এলো। এই কথাটা শুনে জেঠু খুব রেগে গেল। ওখানেই ওর হাতে কিছু জিনিস ধরিয়ে দিয়ে বলল, এই অন্ধকারে ভূতের মতো না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি বাড়ি যা। রাজুকে ওর বাড়ির দিকে এগোতে দেখেই মোহন জেঠু নিজের বাড়ির দিকে ফিরল। এরপর 4-5 দিন মোহন জেঠুর আর সেরম কাজের খবর আসেনি। একটু টানাটানিতেই সংসার চলছিল, কারণ রোজ যা আয় হয় তাই দিয়েই জেঠুদের দুদিনের সংসার চলে। আবার যার যখন যা দরকার পড়ে তাকেই জেঠু টাকা দিয়ে দেয়। 6 দিনের দিন দুপুরে কোনো রকমে দুমুঠো ভাত ডাল খেয়ে দুপুরে জেঠু একটু ভাত ঘুম দিল। সন্ধেবেলায় পাড়ার চায়ের দোকানে চা খেতে গেছিল। তারপর ঠিক তখনই আবার মোহন জেঠুর বাড়িতে যায় রাজু। একটা পুজো বাড়ির
আর একটা বিয়ের কাজের কথা বলতে। কোন জায়গা কখন যেতে হবে সব কিছুই জেঠিমাকে বলে যায়। মোহন জেঠু ফিরতেই সব শোনে, তারপর লোকগুলোদের বাড়ি গিয়ে কথা বলে আসে। ঠিক সেদিনের মতোই আবার যখন রাতে ফিরছিল মোহন জেঠু প্রচুর জিনিস নিয়ে, তখন রাজুদের বাড়ি যাবে ভাবল। কিন্তু সেদিন শ্মশানে আর রাজুকে দেখতে পেল না জেঠু। ক্রমশ ওর বাড়ির দিকে যেতেই বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখল রাজুকে। আবার রাজুর হাতে জিনিসগুলো ধরিয়ে দিয়ে ফিরতে যাবে, তখন জেঠু খেয়াল করল রাজুদের বাড়িটা যেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে চুপ করে। কি থমথমে পরিবেশ। রাজুর থেকে জানতে চাইল যে ওর বাড়িতে সবাই ঠিক আছে তো। রাজু বলল, হ্যাঁ, সবাই ঠিক আছে। সেদিন রাতে জেঠু বাড়ি ফিরে গেল, কিন্তু মোহন জেঠুর যেন রাজুকে একটু অন্য রকমেরই লাগছিল। মুখটা খুব শুকিয়ে গেছে। এইভাবেই আরো 3-4টে কাজ পেল মোহন জেঠু। 12-13 দিন মতন কেটে যায়। এরকমই একদিন সন্ধেবেলা মোহন জেঠু পুকুর ঘাটের কাছে যায়, একটু ঘাটে বসে হাওয়া খাবে ভাবে। সেখানে পৌঁছতেই পুকুর পাড়ে অন্ধকারে মনে হলো যেন কেউ বসে আছে। একটু এগিয়ে গিয়ে দেখল সত্যিই তাই। সামনে গিয়ে দেখল রাজু, তবে রাজু একা একা বসে কাঁদছে। মোহন জেঠুর অবাক লাগলো। যত কষ্টই হোক রাজুকে সবসময় হাসি মুখেই দেখেছে জেঠু, কিন্তু কি এমন হলো যে ওর এরম অবস্থা। রাজুকে ডাকতেই ও চোখের জল মুছতে মুছতে উঠে দাঁড়ালো। বলল, তোমার সময় হয়ে গেছে, কাল সকালেই আমার বাড়ি যাবে, একবার খুব দরকার। কিসের সময় হয়েছে আর রাজু কেন কাঁদছে কিছুই বুঝতে পারল না জেঠু। সে জানতে চাইল যে কি হয়েছে। রাজু খুব অদ্ভুতভাবেই কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন সকালে চিন্টু এলো জেঠুকে ডাকতে। চিন্টু হলো রাজুর খুব কাছের এক বন্ধু, কিন্তু সেই পরিচয়টা তখন অবধি মোহন জেঠু জানত না। চিন্টুকে দেখে প্রথমে জেঠু কিছুই বুঝতে পারেনি। সে বলল রাজুদের বাড়ি যেতে হবে। তাই শুনে জেঠু গেল, ভাবল কিছু দরকার। বাড়ির সামনে যেতেই জায়গাটা খুব থমথমে লাগছিল। ভেতরে ঢুকে সামনেই দেখতে পেল রাজুর বাবা আর মা বসে আছে। তাদের মুখ চোখ দেখে মনে হলো তাদের মানসিক এবং শারীরিক পরিস্থিতি একদমই ভালো নয়। তবে তাদের সাথে মোহন জেঠুর কোনোদিনই সেরকম আলাপ হয়নি। আসলে শুধু রাজুর সাথেই জেঠুর পরিচয় ছিল। তবে রাজুর বাবা মার পরিচয়টা সেটা মোহন জেঠু কিন্তু জানত। রাজুরা যেহেতু খুবই গরিব ছিল, ওর বাবা মা ওকে পড়াশুনো ছেড়ে কাজ করতে বলতো। তবে রাজু পড়াশুনোয় কিন্তু ভীষণ ভালো ছিল। এরই মাঝে জেঠুর সাথে আলাপ হয় রাজুর, আর তারপর ভালো সম্পর্ক গড়ে ওঠে। তখন জেঠু ওকে যখন যা পেত তাই দিত, আর রাজু এসে বাড়িতে বলতো যে সে ওইগুলো নিজের উপার্জনের টাকা এনেছে। তাই মোহন জেঠুকে রাজুর বাবা মা কিন্তু চিনত না। এরপর ঘরের ভেতরে রাজুর মা বসতে বলল মোহন জেঠুকে। তখন অবধি জেঠু কিছুই বুঝতে পারেনি। সে ভাবল রাজু কোথায়। তারপর রাজুর বাবা জেঠুকে বলল যে শ্রাদ্ধের কাজের জন্য তাকে ডাকা হয়েছে, কিন্তু শ্রাদ্ধটা কার। তারপর রাজুর বাবার মুখ থেকে যা শুনল মোহন জেঠু আর নিজেকে ধরে রাখতে পারেনি। রাজু মারা গেছে আজ প্রায় 12 দিন হতে যায়। ওরই শ্রাদ্ধের কাজের জন্য জেঠুকে ডাকা হয়েছে। কিন্তু মোহন জেঠুর সাথে তো গতকাল অবধিও রাজুর দেখা হয়েছে। জেঠুর চোখ গেল তখনই ঘরের এক কোণায়, দেখল
একটা ছবি রাখা, তার তলায় দুটো ফুল রাখা হয়েছে। সেটা রাজুর ছবি। কেউই জানতো না পাশের গ্রামের মোহন জেঠুর সাথে রাজুর সম্পর্কের কথা, তাই কেউ জেঠুকে খবর অবধি দেয়নি। যেহেতু নামকরা পুরোহিত, সেই হিসেবেই তাকে ডাকা হয়েছিল সেদিন। এরপর শ্রাদ্ধের দিন সব কাজ কোনো রকমে সারল মোহন জেঠু। কি অদ্ভুত ব্যাপার, এতদিন যা কিছু পেত রাজুকে দিত, আর আজ রাজুর এসব কাজ হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এরপর শ্রাদ্ধের সমস্ত কাজ শেষ করে বাড়ি ফিরলেও মোহন জেঠুর মন থেকে কিছুতেই ওই ছোট ছেলেটার কথা সরছিল না। বারবার জেঠুর মনে পড়ছিল গত 14 দিনে রাজুর সঙ্গে যে এতবার দেখা হলো, কথা হলো, সবই কি মিথ্যে? জেঠিমাও তো দেখেছিল রাজুকে। তাহলে জেঠুর মনে পড়ল যে রাজু সময় কমের কথা বলেছিল, ঋণ শোধের কথাও কিন্তু বলেছিল। এরকম করেই রাজু শ্রাদ্ধের পরে আরও 2 দিন কেটে যায়। একদিন গভীর রাতে জেঠু আর জেঠিমা তখন ঘুমোচ্ছে। হঠাৎ যেন কারো ডাক শুনে ঘুমটা ভেঙে যায়। জেঠু শুনতে পায় এক গলা, সেই একভাবে জেঠুকে আবার ডাকছে রাজু। জেঠু প্রথমে ভাবল স্বপ্ন দেখছে, কিন্তু চোখ খুলতেই সে পরিষ্কার শুনতে পেল সেই ডাক। ও জেঠু, জেঠু, সময় নেই, একবার বেরিয়ে এসো না তাড়াতাড়ি। কিন্তু জেঠিমা যেন কিছুই শুনতে পাচ্ছে না। তার ঘুম ভাঙেনি সেদিন ওই ডাকে। ও জেঠু, জেঠু, সময় নেই, একবার বেরিয়ে এসো না তাড়াতাড়ি। মোহন জেঠু দরজা খুলে দেখল উঠোনে কেউ নেই। আর কি করেই বা ঢুকবে? সদর দরজায় তো তালা দেওয়া। ঠিক তখনই অন্ধকারের মধ্যে ঠক ঠক করে সদর দরজায় টোকা পড়ার আওয়াজ হয়। 2 বার ওই শব্দটা হলো। জেঠু বুঝল যে এটা সে ভুল শুনছে না, দরজায় সত্যিই আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলল, কিন্তু কেউ নেই সেখানে। দরজাটা বন্ধ করতে গিয়ে দাদুর চোখ পড়ল সোজা রাস্তার দিকে। কিছুটা দূরে অন্ধকারের মধ্যে মনে হচ্ছিল কোনো মানুষের অবয়ব ক্রমশ পুকুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি ওটা রাজু? মোহন জেঠু মনে কৌতূহল নিয়ে এগিয়ে গেল ওই অবয়বের দিকে। ঠিক সেদিনের মতোই ওই অবয়বটি ঘাটের সিঁড়িতে গিয়ে বসল। জেঠুর সামনে যেতেই সে যেন তার উপস্থিতি বুঝতে পারল। মোহন জেঠু চাঁদের আলোয় দেখল রাজুকে। তুমি কি সত্যিই তখন বুঝতে পারোনি যে আমি আর বেঁচে নেই? মোহন জেঠু ওর কথা শুনল, কিন্তু কোনো উত্তর সে দিতে পারল না। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর মোহন জেঠু জানতে চাইল যে রাজু কেন আসতো তার কাছে দেখা করতে। রাজু মারা যায় হৃৎপিণ্ডের এক রোগে। ছোট থেকেই ওর হৃৎপিণ্ডতে একটি অসুখ ছিল। গরিব হওয়ার ফলে ঠিকমতো চিকিৎসা করে উঠতে পারেনি ওরা, তাই আচমকায় মৃত্যু ঘটে রাজুর। অথচ পড়াশোনার টাকা আর জিনিসপত্র দিয়ে মোহন জেঠু অনেক ঋণ বাড়িয়ে দিয়েছিল রাজুর। জেঠু নিজে থেকেই সবকিছু করেছে, কোনোদিনও ওই ছোট ছেলেটাকে কিচ্ছু ফেরত দিতে বলেনি। তবুও রাজু কথা দিয়েছিল যে সে পড়াশোনা শিখে অনেক বড় হয়ে সব ঋণ শোধ করবে জেঠুর। সেই কথা সে পূরণ করতে পারল না, তাই কাজ দিয়ে সেটা শোধ করার চেষ্টা করেছিল রাজু। এই কথা শেষ করে ঘাটের সিঁড়ি থেকে শেষবারের মতো বিদায় জানিয়ে মোহন জেঠুকে ছেড়ে শ্মশান পথে হাঁটা শুরু করে রাজু। তারপর অন্ধকারের মধ্যে যেন ওই রাজুর অবয়বটি মিলিয়ে যায়। তারপর মোহন জেঠু মনে এক রাস দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে মোহন জেঠুর ঘুম ভাঙে।
তখন গত রাতের কথাটা মনে পড়ে, কিন্তু ভাবে হয়তো পুরোটাই স্বপ্ন দেখেছে সে। তবে জেঠিমার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখে উঠোনের মাঝে অনেক জিনিস রাখা আছে। ভালো করে দেখতেই জেঠু বুঝতে পারে যে সেদিন রাজুর শ্রাদ্ধের কাজের কোনো জিনিসই জেঠু নিয়ে আসেনি কষ্টে। সেই শ্রাদ্ধেরই সব নতুন জিনিস রাখা আছে উঠোনে। দেখে মনে হচ্ছে যেন কেউ যত্ন সহকারে সাজিয়ে রেখে গেছে মোহন জেঠুকে দেওয়ার জন্য। রাজু তাহলে মৃত্যুর পরেও তার কথা রাখার চেষ্টা করেছিল। ও চেষ্টা করেছিল যতটা সম্ভব ঋণ শোধ করার। খুব দুঃখজনক এই ঘটনাটি। অনেক ধন্যবাদ নির্ঝর আমাদের চ্যানেলে ঘটনাটা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি। ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।